আজকে আমরা ইতিহাসের এক অদ্ভুত বাক্স খুলতে যাচ্ছি, একটা পুরনো ওষুধের বাক্স। আর এর ভেতর থেকে বেরিয়ে আসবে আধুনিক যুগের আগের চিকিৎসার বলতে পারেন এক চমকপ্রদ আর মাঝে মাঝে বেশ ভয়ঙ্কর জগৎ। তো চলুন শুরু করা যাক একটা প্রশ্ন দিয়ে। প্রশ্নটা শুনলে এখনকার দিনে হয়তো অবিশ্বাস্যই মনে হবে। একটা মমি কি সত্যি কাউকে সুস্থ করতে পারত? কি মনে হয়? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। বিশ্বাস করা কঠিন, তাই না? কিন্তু সত্যিটা হলো, বহু শতাব্দী ধরে এই প্রশ্নের উত্তর ছিল হ্যাঁ। আর এই হ্যাঁর উপর ভিত্তি করেই গড়ে উঠেছিল এক রীতিমতো ভয়ঙ্কর এক আন্তর্জাতিক ব্যবসা। ব্যাপারটা কিন্তু এমন না যে এটা কোনো বিচ্ছিন্ন কুসংস্কার ছিল, একদমই না। এটা ছিল সেই সময়ের একেবারে মূলধারা চিকিৎসা। ভাবুন একবার, কেটে গেলে, চোট লাগলে, এমনকি ক্ষয় রোগ বা আলসারের মতো মারাত্মক অসুখেও ডাক্তাররা মমি ব্যবহারের পরামর্শ দিতেন। তাদের বিশ্বাসটা ছিল মমি করার সময় যে রজন বা বিটুমেন ব্যবহার করা হয়, সেটার মধ্যেই আসল ঔষধি গুণটা লুকিয়ে আছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই মামি ব্যবসায়ীরা কিন্তু নিজেরাই জানতেন যে পুরো ব্যাপারটা কতটা ভুয়া আর অস্বাস্থ্যকর। যেমন আলেকজান্ড্রিয়ার এই ব্যবসায়ী তো খোলাখুলি স্বীকার করেছেন, যে কোনো ধরনের লাশ পেলেই তিনি সেটাকে মামি বলে চালিয়ে দিতেন। আর তিনি অবাক হতেন এটা দেখে যে খ্রিস্টানরা এই ধরনের নোংরা জিনিস এত পছন্দ করত। আর এই প্রক্রিয়াটা যে কতটা ভয়ঙ্কর ছিল সেটা অসওয়াল্ড ক্রোলিয়াসের এই বর্ণনা থেকেই স্পষ্ট। দেখুন একবার, বলা হচ্ছে একজন তরুণ লাল চুলের পুরুষের মৃতদেহ নিতে হবে, যাকে হিংসাত্মকভাবে হত্যা করা হয়েছে। তারপর তার মাংস কেটে গন্ধরস আর ঘৃতকুমারী ছিটিয়ে স্পিরিটে ভিজিয়ে শুকানো হচ্ছে। ভাবা যায়, একটা তাজা লাশ থেকে ওষুধ বানানোর জন্য রীতিমতো রেসিপি দেওয়া থাকত। আচ্ছা, মমি ড্রয়ারটা তো খোলা হলো, চলুন এবার পরেরটাতে যাই। এখানে দেখব কিভাবে মানুষের দেহাবশেষের চিকিৎসার ধারণাটা অ্যালকেমি আর অ্যাডভেঞ্চারের এক অদ্ভুত জগতে মিশে গেল। এই যে দেখছেন ডিপেলের অ্যানিমাল অয়েল, এটা ছিল 18 শতকের অন্যতম দামি আর সম্ভবত সবচেয়ে জঘন্য একটা ওষুধ। পশুর হাড়, রক্ত, শিং এসব ফুটিয়ে এক দুর্গন্ধযুক্ত কালো তরল তৈরি হতো। আর যিনি এটা আবিষ্কার করেছিলেন তিনি ছিলেন এক কথায় এক অদ্ভুত চরিত্র। জোহান ডিপেলের জীবনটা ছিল যেন একটা সিনেমার গল্প। একদিকে তিনি ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করছেন, আবার অন্যদিকে অ্যালকেমি চর্চা করছেন, মারামারিতেও জড়াচ্ছেন। এই অ্যানিমাল অয়েল আবিষ্কারের পাশাপাশি দুর্ঘটনাক্রমে তিনি প্রুশিয়ান ব্লু রঙও আবিষ্কার করে ফেলেন। আবার দেখুন, জেলের ঘানিও টানতে হয়েছে, পরে ডেনমার্কের রানীর দয়ায় ছাড়া পেয়েছেন, এমনকি সুইডেনের রাজারও চিকিৎসা করেছেন। এমন খামখেয়ালি চরিত্র ইতিহাসে সত্যি কমই মেলে। তো জিপেলের এই তেল কি সারাতো? প্রশ্নটা হওয়া উচিত কি সারাতো না। মৃগীরোগ, প্লেগ, কুষ্ঠ থেকে শুরু করে সাধারণ জ্বর, সর্দি, মাথা ব্যথা সব তালিকাটা দেখলেই বোঝা যায় সেই সময়ে সর্বরোঘর বা কিওরল ওষুধের ওপর মানুষের বিশ্বাসটা ঠিক কোন পর্যায়ে ছিল। তখনকার দিনে একটা ধারণা খুব প্রচলিত ছিল, সেটা হলো যদি একটা জঘন্য উপাদান ওষুধ হিসেবে কাজ করতে পারে, তাহলে অনেকগুলো অদ্ভুত উপাদান একসাথে মেশালে তো সেটা আরও ভালো কাজ করবে, তাই না? একটা চূড়ান্ত সর্বরোঘর ওষুধ তৈরি হবে। আর এই চিন্তা থেকেই জন্ম হয়েছিল কিছু অবিশ্বাস্য রকমের জটিল ওষুধের। এই যেমন ধরুন থেরিয়াকার কথা, এর আরেকটা নাম ছিল ভ্যানিস্ট্রেকল, আর এটা সম্ভবত ইতিহাসের সবচেয়ে জটিল আর দীর্ঘস্থায়ী ওষুধগুলোর একটা। ভাবুন তো, রোমান সম্রাট নিরোর চিকিৎসকের বানানো একটা ফর্মুলা প্রায় 2000 বছর ধরে ব্যবহার হয়েছে। কয়টা উপাদান থাকতো জানেন? 70টারও বেশি। একটা মাত্র ডোজে 70-এর বেশি উপাদান। সেই যত বেশি তত ভালো দর্শনের একেবারে সেরা উদাহরণ ছিল এটা। এই টেবিলটা দেখুন একবার, কি নেই এখানে? পশুর মাংস, যেমন ভাইপার সাপের মাংস, তারপর আছে আফিম, বিভিন্ন খনিজ, মাটি, আবার দারুচিনি, জাফরানের মতো মশলাও। বিষাক্ত সাপ থেকে শুরু করে শক্তিশালী ড্রাগ আর সাধারণ মশলা, সব কিছুর একটা যোগাখিচুড়ি। আশাটা ছিল একটাই, যে কোনো না কোনোটা তো কাজ করবেই। জেরেমি টেলরের এই কথাটা থেরিয়াকার মূল দর্শনটাকেই তুলে ধরে। আমরা ভাইপারকে হত্যা করে তা থেকে ওষুধ তৈরি করি, অর্থাৎ বিপদকে শুধু এড়িয়ে যাওয়া নয়, বিপদকেই নিজেদের সুবিধার জন্য ব্যবহার করা।
এই ধারণাটা সেই সময়ের সংস্কৃতিতে একদম গেঁথে গিয়েছিল। তো মমি থেকে শুরু করে ভাইপারের মাংসের ওষুধের এই অদ্ভুত অতীত থেকে আমরা ঠিক কোথায় এসে দাঁড়িয়েছি? পার্থক্যটা দেখুন, আকাশ আর পাতাল। তখন চিকিৎসার উৎস ছিল ঐতিহ্য আর কুসংস্কার, আর এখন হলো প্রমাণভিত্তিক বিজ্ঞান আর রসায়ন। আগে মূল উপাদান ছিল মমি, ভাইপার, দামি পাথর, আর এখন হলো পরীক্ষাগারে তৈরি সুনির্দিষ্ট মলিকিউল। আগে দর্শন ছিল যত বেশি তত ভালো, আর এখন হলো সঠিক ডোজে সঠিক ওষুধ। এটাই হলো বিশ্বাস থেকে বিজ্ঞানে উত্তরণের আসল ছবি। আসলে এই পুরো ইতিহাসটা আমাদের একটা কথায় মনে করিয়ে দেয়, নিরাময়ের খোঁজটা কিন্তু মানুষের চিরকালের। হ্যাঁ, তখনকার পদ্ধতিগুলো আজকের দিনে ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু অসুস্থতাকে জয় করার যে চেষ্টা, সেই চেষ্টাটা কিন্তু একই রকম অদম্য ছিল, যা আজও আছে। আর এখানেই একটা প্রশ্ন এসে যায়, তাই না? আজ থেকে ২০০ বছর পর ভবিষ্যৎ প্রজন্ম যখন আমাদের সময়ের দিকে ফিরে তাকাবে, তখন আমাদের কোন চিকিৎসা পদ্ধতিগুলোকে তাদের কাছে ঠিক এমনই অদ্ভুত আর অবিশ্বাস্য মনে হবে?